ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে একটা দুর্দান্ত শাকের ভাজি রেসিপি দেখাবো। আর এটা গ্রামগঞ্জের প্রত্যেক মানুষেরই চেনা একটা শাক, শহরে হয়তো অনেকেই চিনে থাকবেন না। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় বথুয়া শাক বলা হয়। এই শাকটা খুবই মজাদার, টেস্টফুল, আর এটা খুব সহজে ইজিলিভাবে কীভাবে ভাজি করা যায় এই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন দেখা যাক আমি এই বাতুয়া শাকটা কীভাবে ভাজি করলাম। তার পুরো প্রসেসটা দেখার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই শাকটা গরম গরম ভাতের সাথে খুবই মজাদার হয়ে থাকে, অনেক টেস্টফুল হয়ে থাকে। এখানে আমি 2 আটি বতুয়ার শাক কুটে দইয়ে পানি জড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নরম নরম অংশটুকু পর্যন্ত আমি নিয়েছি, একটু লম্বা লম্বা, তাই আমি একটু কুচি করে নিলাম। একটা পাতলিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কুচি নাও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কিছু সিম বিছিওয়ালা, 4টা আস্ত কাঁচামরিচ, 4টা চিরা মরিচ এবং স্বাদমতো লবণ। এবার ডেকে দিয়ে আমি মিডিয়াম আছে একটু জাল করে নিলাম। এর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাক মূলত জর্জরো না হলে খাইতে ভালো লাগে না। যদি দলা পাকিয়ে থাকে তাহলে সেই শাক আমার কাছে প্রিয় হয় না। আর এই শাক ভাজি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন শাকটা জর্জরে হয়। আমি আরও কিছু সময় ডেকে জাল করে নিয়েছি। শাকের মধ্যে কখনোই পানি অ্যাড করতে যাবেন না, কেননা শাকের মধ্যে যে পানি উঠে আসে সেটা দিয়ে শাক সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। যে কোনো শাক রান্না ভাজি করার ক্ষেত্রে এই প্রসেসটাই ফলো করবেন। পানি অতিরিক্ত দিতে গেলেই শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর এতে শাকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আরও কিছু সময় আমি ডেকে দিয়ে ফিরে আসলাম। এবার আর আমি ডেকে দেব না, আমি অনবরত নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন কিছু পানি এখনও রয়ে গেছে, আর সেই পানিটা আমি এভাবে নেড়ে ছেড়েই শুকিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। এটাও অপশনাল, আপনারা ধনেপাতা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, অন্যথায় না দিলেও চলবে। আমি এবার ধনেপাতাগুলোকেও শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে, এতে করে শাকটা জর্জরে হবে। আর প্রত্যেকটা শাকই অবশ্যই জর্জরে করে ভাজি করলেই সেটার মজা টেস্টটা বেশি গুণে বেড়ে যায়। আর অনেকেই এই শাক ভাজির ক্ষেত্রে দেখা যায় যে দলা পাকিয়ে ফেলে বা নরম হয়ে যায়, আর সেই শাকটা খাইতে মজাদার হয় না, ভালো লাগে না। আমি এভাবে নেড়ে ছেড়ে শাকটাকে সিদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো পানি অবশিষ্ট নাই, শাকটাও জর্জরে হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আপনারা চাইলে সয়াবিন বা সরিষার তেল দিয়ে এটাকে ভাজি করতে পারেন। এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নেব, অনবরত নাড়তে থাকবো। আমার এখানে চিরা মরিচ কম হয়ে গেছে বিদায় আরও 3টা মরিচ আমি এখানে ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে দিতে গেলে মরিচটা সিদ্ধ হবে না, তাই আমি এখানে দিয়ে দিলাম। এবার যখন ব্রাউন কালার হয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ করে রাখা শাকটা আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি শাকটাকে খুব ভালোভাবে এই কাঠির সাহায্যেই উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। আর অবশ্যই শাক ভাজির ক্ষেত্রে এরকম চিকন বাঁশের কাঠি ব্যবহার করবেন। আমি একটু কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমার শাক ভাজি ডান। আপনারা এই সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই শাকটা একবার হলে ওইভাবে ভাজি করে খেয়ে দেখুন কতটা দুর্দান্ত হয়, কতটা মজাদার হয়। আর এখনই চলছে পুরোদমে এই বতুয়া শাকের সিজন, শীতের মধ্যেই খুব বেশি পরিমাণ পাওয়া যায়। গম ক্ষেত বা ধান ক্ষেতের মধ্যে এরকম শাক আমাদের এলাকায় প্রচুর হয়ে থাকে। এবার দেখা যায় যে বতুয়ার শাক অন্যান্য শাকের মতো চাষ করা হয়, এটার বীজই কিনতে পাওয়া যায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।